ভুল বোঝাবুঝি, প্রতিশোধ নাকি লুকিয়ে থাকা সত্য, শেষ পর্যন্ত কোনটা জিতবে, ভালোবাসা নাকি ঘৃণা? নমস্কার, আমি স্নেহময়, আজকের গল্পের সূত্রধর এবং কথক। আজ আপনারা শুনতে চলেছেন রুকসা দেওয়ান রচিত অভিমান, অপেক্ষা আর না বলা সত্যের এক গল্প, বাক্সবন্দি। কি গো, আসতে তো দেরি হলো কেন? আমি কখন থেকে ওয়েট করছি। দেখো কৌশিক, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব নয়, আর সেটা বলার জন্যই আমি তোমাকে আজকে ডেকেছিলাম। সম্ভব নয় মানে? আমাদের এত দিনের সম্পর্ক, সেই কলেজ লাইফ থেকে, আর তুমি আজ হঠাৎ বলছো আমাকে বিয়ে করা সম্ভব নয়? হ্যাঁ, আমি ঠিকই বলছি। টাকা ছাড়া কখনোই ভালোবাসা দিয়ে সংসার চলে না কৌশিক। তোমাকে ভালোবেসেছিলাম ঠিকই, কিন্তু বিয়ে করার মতো মানুষ তুমি নও। আমাকে ভুলে যেও, আর কোনোদিনও আমার সঙ্গে যোগাযোগ করবার চেষ্টাও করবে না। এই বলে মহুয়া শুধুমাত্র কৌশিকের সামনে থেকেই নয়, সারা জীবনের জন্য চলে যায়। কৌশিক আর মহুয়া প্রায় 4 বছর ধরে সম্পর্কে আছে। কলেজ শেষ হওয়ার পর থেকেই কৌশিক অনেক চেষ্টা করছিল চাকরি জোগাড় করার, কারণ মহুয়া খুবই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বাবার অনেক টাকা। কিন্তু সম্পর্কে থাকাকালীন মহুয়া তাকে আশ্বাস দিয়েছিল যে সে কোনো দিনই কৌশিককে ছেড়ে যাবে না। কিন্তু শেষ পর্যন্ত তাদের সম্পর্কের কফিনের শেষ পেরেকটা পোঁতা হয়েই গেল। বৌমা, ও বৌমা, কি ব্যাপার কি তোমার? এত বেলা হয়ে গেল, তোমার শ্বশুরমশাইকে এখনো চা দাওনি। বলি, তোমার বড় তো কাজে বেরোবে নাকি? তার দিকেও তো কোনো খেয়াল রাখো না। যবে থেকে বিয়ে হয়ে এসেছো, কি যে সারাক্ষণ ওই বন্ধ ঘরের মধ্যে বসে থাকো তা ভগবানই জানে। হ্যাঁ মা, আমি এক্ষুনি সায়নের টিফিন রেডি করছি, আর বাবার চাও আমি বসিয়ে দিয়েছি, এক্ষুনি হয়ে যাবে। উফ, কি দেখে যে এইরকম একটা মেয়েকে আমাদের বাড়ির বউ করতে গেছিলাম কে জানে বাবা। বাবার অত টাকা ছিল বলেই এই মেয়েকে ঘরে জুগিয়ে দিয়েছে। বলি, সারাক্ষণ একা একাই ঘরে বসে কি ভাবো বলো তো তুমি? তোমার কি মাথার গন্ডগোল টন্ডগোল আছে নাকি? আর ভাল লাগে না বাপু, সংসারটা উচ্ছন্নে যাচ্ছে এই মেয়ের জন্য। বিয়ের পর থেকেই মহুয়াকে এই বাড়ির কেউ আপন করে নিতে পারেনি। সারাদিন চুপচাপ হয়ে নিজের ঘরেই থাকতো বলে সকলের ধারণা হয়েছিল ওর মানসিক সমস্যা আছে। তার ওপর 5 বছর পেরিয়ে যাওয়ার পরেও সন্তান না হওয়ায় স্বামী সায়নের সঙ্গে প্রায়ই অশান্তি লেগে থাকত। শাশুড়িও সুযোগ পেলেই তাকে নানা কটু কথা শোনাতেন। ফলে এই বাড়িতে মহুয়া যেন থেকেও একেবারে একা হয়ে গিয়েছিল। একদিন সকালে মহুয়া নিজের বাগান থেকে লেমন গ্রাস তুলে শ্বশুরের জন্য লেমন টি বানায়। কিছুক্ষণ পর কাজের লোক নিতাইয়ের চিৎকারে সবাই ছুটে গিয়ে দেখে শ্বশুর মশাই মুখে রক্ত উঠে মারা গেছে। পুলিশ এসে তদন্তের পর জানতে পারে মৃত্যুর আগে খাওয়া লেমন টির মধ্যে বিষ মেশানো ছিল। সন্দেহের তীর সোজা গিয়ে পড়ে মহুয়ার উপর, আর জেরার জন্য তাকে থানায় নিয়ে যাওয়া হয়। তাহলে মিসেস সিংহ, কেন মারলেন আপনার শ্বশুরমশাইকে? আমি তো আপনাদেরকে অনেকবার বলছি যে আমি বিষ মেশাইনি। উনি আমাকে যথেষ্ট ভালোবাসতেন, আর তাছাড়া আমার কি মোটিভ থাকতে পারে ওনাকে মারার পেছনে? আচ্ছা, আপনার শ্বশুরমশাই প্রতিদিনই কি লেমন গাছটি খেতেন? না, আমি শখ করে ওই গাছ লাগিয়েছিলাম, আর সেই জন্যই শ্বশুর মশাইকে খেতে দিয়েছিলাম। বাহ বাহ, বেশ সুন্দর গুছিয়ে মিথ্যে কথা বলেন তো আপনি। কি নাটক ফাটক করতেন নাকি? আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমি তো বারবার বলছি আমি কিছু। চুপ! চোরের মায়ের আবার বড় গলা। শুনুন, আপনার ভালোর জন্যই বলছি, এসব ঢপ না দিয়ে বলে ফেলুন, বলে ফেলুন, সত্যি কথাটা বলে ফেলুন। না হলে জানেন তো, এর থেকে কথা বার করার অনেক উপায় কিন্তু আমাদের জানা আছে। মহুয়া অনবরত বলে চলে যে সে কিছু করেনি, এবং এরপর তার স্বামী আসে এবং তাকে থানা থেকে নিয়ে যায়। তবে মহুয়া প্রাইম সাসপেক্ট থাকার জন্য পুলিশ তাকে শহর ছেড়ে বেরোতে বারণ করে।
কয়েকদিন পর সায়নের জন্মদিনের সব কিছু ভুলে মহুয়া তার জন্য পায়েস রান্না করে। কিন্তু সেদিনই অফিসে সায়নের রহস্যজনক মৃত্যু হয়। অফিসের সকলে বলে যে ও নাকি পায়েস খেতে খেতে হঠাৎ কীরকম করতে করতে পড়ে যায়। তারপরে আর কোনো সার নেই। হ্যাঁ গো বৌদি, তুমি আমার দাদাটাকেও ছাড়লে না। আমার বাবাকে তো অনেক আগেই মেরে ফেলেছো। আমার দাদাটা কি দোষ করলো গো? হায় হায়, এ আমার কি হলো গো? ওকে আর কিছু বলিস না রে, ওর মাথা খারাপ, ও পাগল। ওকে এক্ষুনি পুলিশে দে, আমার সংসারটাকে তছনছ করে ছেড়ে দিল এই মেয়েটা। আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। আপনারা কেন এরকম কথা বলছেন? আমি কেন মারতে যাব? 5 বছর হয়ে গেছে আমি এই বাড়িতে বিয়ে হয়ে এসেছি। কোনো দিন আমি কারোর সঙ্গে মুখে মুখে একটা কথা পর্যন্ত বলিনি। আর আপনারা আমার উপর এত বড় একটা অপরাধের বোঝা চাপিয়ে দিচ্ছেন। যথারীতি পুলিশ মহুয়াকে গ্রেপ্তার করে। তদন্তে জানা যায় পায়েসে বিষাক্ত কলকে ফুলের বীজ মেশানো ছিল। ঠিক সেই সময় এই কেসের তদন্তে আগ্রহ প্রকাশ করে সাংবাদিক অর্ণব সান্যাল, আর পুলিশও তাকে তদন্তের অনুমতি দেয়। বিশ্বাস করুন, আমি কাউকে মারিনি। মিসেস সিংহ, আমি আপনাকে কি করে বিশ্বাস করব বলুন তো? সমস্ত তথ্য প্রমাণ আপনার এগেনস্টে। আর তাছাড়া আপনার ফ্যামিলির সকলেই এই এক কথা বলছে যে আপনার সঙ্গে আপনার শ্বশুরবাড়ির সম্পর্ক তেমন ভালো ছিল না, প্রতিদিনই নাকি ঝগড়া অশান্তি হতো। আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন তো, আমার যদি মারারই হতো তাহলে তো আমি অনেক আগেই মেরে দিতাম। এই 5 বছর ধরে আমি কেন শুধু শুধু অপেক্ষা করতাম? দেখুন, আমি মানছি আমার সঙ্গে আমার শ্বশুরবাড়ি এবং স্বামীর সম্পর্ক ভালো ছিল না, কিন্তু তার মানে এটা নয় যে আমি খুন করেছি। ঠিক আছে, আপনি শান্ত হন, আমি দেখছি কি করা যায়। তদন্ত করতে গিয়ে অর্ণব একের পর এক অসঙ্গতি খুঁজে পায়। একজন মানুষ যদি সত্যি এত ঠান্ডা মাথায় খুন করবে, তবে সে এত সহজে নিজের বিরুদ্ধে প্রমাণ রেখে যাবে কেন? মহুয়ার প্রতিটি কথাবার্তা, তার আতঙ্ক আর অসহায়তা অর্ণবকে ভাবিয়ে তোলে। সব প্রমাণ মহুয়ার বিরুদ্ধে থাকলেও তার মনে হতে থাকে মহুয়া খুনি নয়, কেউ খুব পরিকল্পিতভাবে তাকে ফাঁসাচ্ছে। কিন্তু সেই সন্দেহের পক্ষে কোনো প্রমাণ না থাকায় আদালতের সব তথ্য প্রমাণ মহুয়ার বিরুদ্ধেই যায়। অর্ণব অনেক চেষ্টা করেও তাকে বাঁচাতে পারে না, আর শেষ পর্যন্ত মহুয়ার যাবজ্জীবন কারাদণ্ড হয়। মহুয়া জেলের ভেতরে দাঁড়িয়ে এবং তার সামনে অপর প্রান্তে দাঁড়িয়ে আছে অর্ণব। অর্ণব, অর্ণব, তুমি প্লিজ কিছু করো। তুমি তো জানো যে আমি খুনগুলো করিনি। সে যতই তথ্য প্রমাণ আমার বিরুদ্ধে যাক, আমি কেন খুন করতে যাব বলো তো? না না, তুমি কাউকে প্রাণে মারতে পারো না, কিন্তু না মেরেও কারোর জীবন শেষ করে দিতে পারো। মানে কি সব ভুলভাল বলছো তুমি? পাগল হয়ে গেছো নাকি? অর্ণব ধীরে ধীরে তার চশমা, ফলস দাড়ি গোঁফ, উইক খুলে ফেলে। মহুয়া দেখে চোখের তলায় কালি চামড়ায় বয়সের ভাঁজ পড়লেও ওই চোখ দুটো তার খুব চেনা। অর্ণব সান্যাল নামে কাউকে খুঁজে পাবে না, কারণ সে কোনোদিন ছিলই না। কৌশিক, তুমি তুমি তো একটা দুর্ঘটনায়। হ্যাঁ, তুমি ঠিকই শুনেছিলে যে আমি একটা দুর্ঘটনায় মারা গেছি, কারণ ওই খবরটা আমি রটিয়েছিলাম। তোমার জন্য আমার পুরো লাইফটা শেষ হয়ে গেছে। তুমি তো দিব্যি সুখে শান্তিতে ঘর করছিলে। ও, তাহলে এতদিন ধরে নিজের মধ্যে রাগ পুষে রেখেছিলে, আর এখন সেই প্রতিশোধ নিলে। কৌশিক বলে যেই ছেলেটা তোমাকে ভালোবাসতো, তাকে তো তুমি অনেক বছর আগেই মেরে ফেলেছো। আর আজকে তোমার সামনে যে দাঁড়িয়ে আছে, সে শুধুমাত্র প্রতিশোধ নিতে এসেছে। তার মানে পুরো খেলাটা খেলেছো তুমি। আমার শ্বশুর মশাইকে, আমার স্বামীকে মেরেছো তুমি, আর পুরো দোষটা আমার ঘাড়ে চাপিয়ে আমাকে তুমি শাস্তি দিলে, তাই তো? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছ। আমি তোমার জীবনে আবার ফিরে এসেছিলাম শুধুমাত্র প্রতিশোধ নিতে, যাতে তুমি কোনো মতেই নির্দোষ প্রমাণিত না হও। একটা ছেলের জীবন নষ্ট করে দিয়ে সুন্দর বিয়ে করে নিলে, অত বড়লোক বাড়ির বউ হয়ে গেলে, আর আমি তোমার জন্য নিজের জান প্রাণ লাগিয়ে দিয়েছিলাম একটা চাকরি জোগাড় করার।
কিন্তু তোমার কাছে টাকাটাই বড় হলো। মহুয়া সমস্তটা চুপচাপ শুনে নিল, একটা কথাও বলল না। কৌশিক কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকার পরে চলে যাওয়ার সময় মহুয়া তাকে পিছন থেকে ডেকে বলল, দাঁড়াও, আমি জানি আমি যা ভুল করেছিলাম সেটা তোমার চোখে ক্ষমার অযোগ্য। তবে তুমি সত্যি যদি আমাকে কোনো দিনও ভালোবেসে থাকো, তাহলে আমার বাড়িতে বেডরুমের ড্রেসিং টেবিলের ড্রয়ারে একটা বক্স আছে। যাওয়ার আগে সেই বক্সটা একবার খুলে দেখো। আর একটা কথা, এরপর আর কোনো দিনও আমার সামনে এসে দাঁড়াবে না। কৌশিক কথাটা শুনেও তার দিকে একবারও না ঘুরে সেখান থেকে বেরিয়ে চলে যায়। চিরজীবনের মতন সেই শহর ছেড়ে বেরিয়ে যাবে বলে ব্যাকপ্যাক করার সময় তার হঠাৎ কেমন মনে হয় এবং সে চলে যাওয়ার আগে শেষবারের মতন একবার মহুয়ার কথা মতো তাদের বাড়িতে গিয়ে ড্রেসিং টেবিলের ড্রয়ারটা চেক করে এবং সেখানে সত্যিই একটা বাক্স রাখা ছিল। বাক্সটা খুলে দেখে তার মধ্যে একটা চিঠি আর একটা শুকিয়ে যাওয়া গোলাপ ফুল, যেটা কৌশিক তাকে দিয়েছিল। কৌশিক চিঠিগুলো খুলে দেখে সব কটায় তার মৃত্যুর ঘটনা রটার আগের সময়ের লেখা। চিঠিগুলো খোলে এবং তাতে মহুয়া লিখেছে, প্রিয় কৌশিক, আমি জানি তোমার চোখে আমি চিরজীবন অপরাধী, কারণ যেই ভালোবাসার প্রতিশ্রুতি আমি তোমাকে দিয়েছিলাম সেটার অযোগ্য আমি। কিন্তু বিশ্বাস করো, সেদিন তোমাকে ছেড়ে যাওয়া ছাড়া আমার আর কোনো পথ ছিল না। বাবা আমাদের সম্পর্ক জেনে গিয়েছিলেন এবং তিনি বলেছিলেন আমি যদি তোমাকে না ছাড়ি তাহলে শুধু তোমাকেই নয়, তোমার পরিবারকেও শেষ করে দেবেন। তাই নিজের ভালোবাসাকে নয়, তোমার জীবনটাকেই বেছে নিয়েছিলাম। তুমি আমাকে ঘৃণা করে বেঁচে থাকো, তবু বেঁচে থাকো এটাই চেয়েছিলাম। জানি না কোনো দিন এই চিঠি তোমার হাতে পৌঁছবে কিনা। যদি পৌঁছায় শুধু এটুকু জেনো, আমি তোমাকে ছেড়ে যাইনি, আমি আমার ভালোবাসাকে বাঁচিয়েছিলাম। ইতি, তোমার মহুয়া। চিঠিগুলো পড়ার পরে কৌশিকের কানে বাজতে থাকে মহুয়াকে বলে আসা কথাগুলো। কৌশিক দৌড়ে জেলে ফিরে যায়, কিন্তু মহুয়া তার দিকে একবারও ঘুরে তাকায় না। সে চুপচাপ জেলের ভেতরে বসে আছে। কৌশিক শুধু মনে মনে একটা কথাই বলে, যেদিন সত্যিটা জানলাম সেদিন আর তোমাকে নির্দোষ প্রমাণ করার মতন সময় বাকি নেই। যে অপরাধ তুমি করোনি তার শাস্তি তুমি পেলে, আর যে অপরাধ আমি করেছি তার সাজা নিয়ে আমি বাকি জীবন বাঁচব। আজ আপনারা শুনলেন রুকসা দেওয়ানের লেখা বাক্সবন্দি। গল্প পাঠে মহুয়ার চরিত্রে রুকসা, কৌশিক এবং অর্ণবের চরিত্রে আমি স্নেহময়, ইন্সপেক্টর অগ্নির চরিত্রে সৌমেন্দু, সায়নের মায়ের চরিত্রে নীনা এবং সায়নের বোনের চরিত্রে প্রীতি। গল্পটির পরিচালনায় ছিলাম আমি স্নেহময় এবং রুকসা। পোস্টার ডিজাইন রুকসা এবং সাউন্ড ডিজাইনিংয়ে ছিলাম আমি স্নেহময়। আমাদের এই প্রয়াস আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, মতামত জানাবেন এবং আরও এরকম গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো গল্পে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।